নমস্কার বন্ধুরা, প্রাণের আলো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ কোনো ধার্মিক আলোচনা নয়, কোনো ধার্মিক গল্প নয়। আজ আমরা পাঠ করছি একটি ছোট্ট ভূতের গল্প। গল্পের নাম মধ্যরাতের ট্রেন, সৈকত মুখোপাধ্যায়ের লেখা। অনিন্দ স্টেশনে পৌঁছে শুনল লাস্ট ট্রেনটা আধ ঘন্টা লেট আছে। একটু চমকে উঠল। এখানে আধ ঘন্টা মানে বাড়ি পৌঁছাতেও আরো ঘন্টা 2 দেরি। একবার ঘড়িটা দেখলাম, 11:30। বাড়ি পৌঁছে সবকিছু করে শুতেই তো ভোর হয়ে যাবে। ধুর, ভালো লাগে না। প্রতিদিন রাত করে ফেরা, আবার ভোর থাকতেই বেরোনো। নেহাত এখনো মা বেঁচে আছে। একা মনীষার পক্ষে এত কিছু সামলানো সম্ভব হতো না। টিএল আবার ভীষণ রূপ। কিছু বললেই উত্তর দেয়, না পারলে কাজ ছেড়ে দাও, তোমার জায়গায় আরো 3 জনকে নিয়ে নিচ্ছি। অনিন্দ আর কোনো উত্তর দিতে পারে না। এমনিতেই চাকরির বাজার খুব একটা ভালো না। ঘরে ও বাইকের স্ট্যান্ডে ফোন করে দেরি হবার খবর জানিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করবার সময় 3 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখে ওদিকে একটা চায়ের দোকান খোলা আছে। বাকি প্ল্যাটফর্মটা একেবারে ফাঁকা। অবশ্য এরকম অভিজ্ঞতা অনিন্দের এর আগেও বহুবার হয়েছে। অনেকবার এইরকম বিভিন্ন প্ল্যাটফর্মের শেষ ট্রেনে একেবারে একা বাড়ি ফিরেছে। একবার তো ট্রেনের ভেতর ডাকাতের পাল্লায় পড়তে হয়েছিল। বড় ব্যাগ থেকে তারা ভাবে ব্যাগে বুঝি অনেক টাকা আছে, কিন্তু ব্যাগ খুলে ওষুধের প্যাকেট দেখে তাদেরও মাথায় হাত পড়ে যায়। একজন তো বলেই ফেলে, আপনার কাছে অম্বলের কোনো ওষুধ আছে দাদা? আমার সন্ধ্যে থেকে পেটটা বড় ভুটভুট করছে। অনিন্দ তাকে ওষুধ দিলেও কাউকে কোনোদিন বলতে পারে না ডাকাতে তার কাছ থেকে ওষুধ চেয়ে খেয়েছে। একা থাকলে এইসব কথাগুলো নিজের মনে এনে হেসে ওঠে। মাথাটা খুব ব্যথা করছে। 3 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে চায়ের দোকানের দিকে যাবে এমন সময় একটা ট্রেন আলোর গতিতে ছুটে আসছে। এখন আবার কি ট্রেন আসতে পারে? মালগাড়ি? খুব তাড়াতাড়ি অ্যাপটা খুলে চেক করলেও কিছু দেখতে পায় না। একটু অবাক হয়ে যায় অনিন্দ। যাই ট্রেন হোক, সবগুলোই তার স্টেশনে দাঁড়ায়। অনিন্দ ব্যাগটা কাঁধে নিয়ে অপেক্ষা করতে আরম্ভ করে। কিছু সময় পরেই একটা এক্সপ্রেস ট্রেন এসে থামে। অনিন্দ দেখে স্লিপার কোচগুলো প্রায় ফাঁকা। আসলে হাওড়া এখান থেকে খুব একটা দূর নয়। এই সময় এই লাইনের ট্রেনগুলো অনেকটাই ফাঁকা হয়ে যায়। অনিন্দ একটা কামরাতে উঠে বসে। একটু অবাক হয়ে যায়, এত অন্ধকার কেন? উঠবার সময় তো এতটা অন্ধকার ছিল না। তারপর নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তাও একটু অদ্ভুত লাগে। একজন কেউ বসে থাকবে না? সব সিটেই কেউ না কেউ একেবারে মাথা পর্যন্ত চাদর ঢাকা দিয়ে ঘুমোচ্ছে। নিকুচি করেছে ট্রেনের। এইরকম অবশ্য মাঝে মাঝেই হয়েছে। স্লিপারে এরকম ভাবে শুয়ে বসে থাকে অনেকেই। বসতে একটুও জায়গা দেয় না। অবশ্য দেবেই বা কেন? ওরা টাকা দিয়ে সিট রিজার্ভ করে ডেলি প্যাসেঞ্জারকে বসতে দেবে কেন? অনিন্দ ট্রেন থেকে নেমে পড়তে গিয়ে থমকে যায়। ট্রেনটা কেমন একটা অদ্ভুত ভাবে সেই মুহূর্তে চলতে আরম্ভ করে। খুব মুশকিলে পড়ে অনিন্দ। ট্রেনের কামরা ভেতরের দিকে গিয়ে একের পর এক কামরা পেরিয়ে গেলেও অনিন্দর নিজের খুব অদ্ভুত লাগে, ভয় লাগতে আরম্ভ করে। এটা কি করে সম্ভব হয়? একটা ট্রেনের সব কামরার সব প্যাসেঞ্জার এইরকম
একইভাবে মাথা পর্যন্ত চাদর ঢাকা দিয়ে শুয়ে থাকতে পারে কখনো? অনিন্দ কিছু সময়ের জন্য একটা ঘোর লাগার পরেই একটা গলার আওয়াজ শুনতে পায়। কোথায় যাবেন? থমকে দাঁড়ায় অনিন্দ। যাক, তাহলে গলার আওয়াজ শোনা গেল। ঘাড় ঘুরিয়ে খুব আস্তে আস্তেই তার নিজের স্টেশনের নামটা জানিয়ে বলে, এই সামনে। তাহলে বসুন। তারপরেই অনিন্দ লক্ষ্য করে একটা লোক মাথা পর্যন্ত চাদর মুড়ি দেওয়া অবস্থাতেই সিটের উপরে উঠে বসে। অনিন্দকে বসবার একটা জায়গা করে দেয়। অনিন্দ কোনো কথা না বাড়িয়ে সিটটাতে বসে একটা তৃপ্তির শ্বাস ফেলে। ব্যাগ থেকে জলের বোতল বের করে জল পান করতে শুরু করে। লক্ষ্য করে উল্টো দিকে লোয়ার আপার সাইডের আপার লোয়ার সব সিট থেকেই প্যাসেঞ্জারগুলো ঠিক একইভাবে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়েই উঠে বসে পড়েছে। অনিন্দের গলায় জলটা আটকে যায়। এটা কি চোখের ভুল, না কেমন যেন মনে হয় সিটে বসে থাকা অবস্থাতেই সবাই তার দিকে তাকিয়ে আছে, তার প্রতিটা আচরণ দেখছে, গতিবিধি বোঝার চেষ্টা করছে, নিজেদের সাথে মেলানোর চেষ্টা করছে। অনিন্দ আবার বোতল বের করে জল পান করতে গিয়ে থমকে যায়। এ কি হলো? একটু আগেই প্ল্যাটফর্মের কলে এক বোতল জল ভরল, নিজে মাত্র একবার বোতল থেকে জল পান করল, তারপর মুখটাও ভালো করেই লাগিয়েছিল, জলটা পড়ে গেল। ব্যাগের ভেতরে হাত ভরে ওষুধের স্ট্রিপগুলো ভিজে গেছে কিনা বোঝার চেষ্টা করল। না, ব্যাগের ভেতরে তো জল পড়েনি। একেবারে খটখটে। চোখ ঘুরিয়ে একবার চারদিকটা দেখে নেবার চেষ্টা করল। হ্যাঁ, সবাই একইভাবেই তার দিকে তাকিয়ে বসে আছে। পকেট থেকে মোবাইলটা বের করবার জন্য বাঁ পকেটে হাত ভরেও হাতটা টেনে নিল। মনে হলো পকেটের ভেতর কেউ যেন হাতটা ধরে রাখছে। মোবাইলটা নিতে হলে সেই হাতটাকে টপকে যেতে হবে। ভয় অনিন্দের গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো। এক ফোঁটাও জল নেই। সব কিরকম বেহিসাবি হয়ে উঠছে। এমনিতে অনিন্দ ভূত বা ঈশ্বর কাউকেই বিশ্বাস করে না, কিন্তু এগুলো কি হতে পারে? কিছু একটা হয়েছে, অত ভেবে কাজ নেই। তবে আর যাই হোক, এটা কোনো অপ্রাকৃতিক ঘটনা নয়। এদিকে ট্রেনটাও পাগলের মতো ছুটে চলেছে। বেশ কয়েকবার ডান দিক বাঁ দিক চোখ রেখে স্টেশনের নাম করবার চেষ্টা করছে, কিন্তু কোথায় স্টেশন, কোথায় প্ল্যাটফর্ম? চারদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার, আর তাকে কাটিয়ে এগিয়ে রয়েছে এই ট্রেন। মুরুখ ঘেঁচা। অনিন্দ চোখ দুটো বন্ধ করে মাথাটা পিছনে হেলিয়ে বসতেই মনে হলো নিচের থেকে পা দুটো কেউ যেন টেনে ধরছে। পা কে টেনে ধরল? ইঁদুর? ইঁদুর থাকলে পায়ে উঠতে পারে, কিন্তু টেনে তো ধরতে পারে না। তাহলে মনের ভুল। অনেক রাস্তা হাঁটাহাঁটি হয়েছে। নার্সিংহোমটা তো 1 তলা থেকে 4 তলা বহুবার করতে হয়েছে। সেখানে পেশিতে কিছু হতে পারে, সেটাকে হয়তো টান মনে হচ্ছে। এভাবেই নিজেকে বুঝিয়ে অনিন্দ আবার দুটো চোখ বন্ধ করে আগের মতোই বসে থাকে। কিছু সময়ের মধ্যেই আবার আগের মতো মনে হলো কেউ নিচের থেকে পা দুটো টেনে ধরছে। অনিন্দ আর বসে থাকতে না পেরে সিটের থেকে উঠে নিচেই তাকে দেখতে যাবে এমন সময় পাশে সেই মাথা অবধি ঢাকা নিয়ে বসে থাকা লোকটি বলে উঠল, ও কিছু নয়, আপনার পা দুটোকে দেখে ওর অবাক হয়ে একটু দেখছি। ওরা মানে কারা? ওদের পা নেই? ওদের আবার পা থাকে নাকি? কেন? ওরা কি কোনো
বেশি কথা বলবেন না, এক্ষুনি আগের স্টেশনে এই তোমার মতোই একজন কথাগুলো শুনে চলন্ত ট্রেন থেকে পড়ে গেল। অনিন্দের হাত পা কিরকম যেন অবশ হতে লাগলো, গলা শুকিয়ে আসছে। তাও জিজ্ঞেস করল, পড়ে গেল মানে? তারপর আবার কি যে হয়, মারা গেল। এই জন্যই তো লাস্ট লোকালটা আসতে দেরি হলো, আর আপনি এটাতে উঠলেন। অনিন্দের সবকিছু কেমন যেন সবকিছু গোলমাল হয়ে যেতে আরম্ভ করল। এই লোকটা বলে কি, লাস্ট ট্রেনের জন্য অপেক্ষা করছি সে কথাটা কিভাবে জানলো? আর এভাবে বলার কি মানে? ভালো লাগছে না, শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, ঘাম বেরোচ্ছিল, শরীরে কেমন একটা অসুবিধা হচ্ছে। এদিক ওদিক তাকিয়ে দেখলো সব জানলা একেবারে বন্ধ। এরা কি সব পাগল? এই ট্রেনটা কি পাগলদের বয়ে আনছে? এই অবস্থায় সবাই মাথা থেকে পা পর্যন্ত এইরকম একটা করে বড় বড় ঢাকা চাপিয়ে শুয়ে বা বসে আছে কি করে? একবার জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে বলল, জানলাটা খুলে দিন, গরম লাগছে তো। আগের ভদ্রলোকটিও এ কথাটাই বলেছিল। আমি জানলা খুলছিলাম না, দেখি নিজেই জানলা খুলতে গেলেন। বললাম আমরা কেউ হাওয়া সহ্য করতে পারি না, শুনলেন না। নিজেই জোর করে ডান দিকের জানলা খুলতে গেলেন, ব্যাস তারপরে হাওয়াতেই বাঁ দিকে পড়ে গেলেন। এবার অনিন্দ রেগে উঠল। কি বাজে কথা বলতে আরম্ভ করেছেন? হাওয়াতে একটা মানুষ কি কখনো ট্রেনের ভেতরে পড়ে যায়? মানুষ কি হাওয়া নাকি যে উড়ে যাবে? এরকম বিচ্ছিরি একটা আওয়াজ করে ভদ্রলোক হেসে ওঠেন। সেই হাসি যেন থামেই না। একে একে পুরো কামরাতে এতক্ষণ যারা শুয়েছিল তারা উঠে বসে হাসতে আরম্ভ করল। সে এক বিভৎস হাসি, কিছুতেই যেন সেই হাসি থামে। অনিন্দের কান দুটো ফেটে যায়, দুহাত দুটো কান দিয়ে বন্ধ করে চিৎকার করে চুপ, ব্যাস পুরো কামরা আবার চুপ হয়ে যায়। অনিন্দ হাঁপাতে থাকে। পুরো কামরাতে তার নিঃশ্বাস পড়বার আওয়াজ শোনা যায়। মনে হয় যেন সবাই একসাথে নিঃশ্বাস নিচ্ছে। এ যেন শ্বাস নেবার প্রতিযোগিতা হচ্ছে। অনিন্দ রেখে ওঠে, লোকটির দিকে তাকিয়ে বলে, আপনি কি আমার সাথে মজা মারছেন? কি মনে হচ্ছে আমি বাচ্চা ছেলে? যা বলবেন তাই বিশ্বাস করব? শুনুন, আমিও কথা বিক্রি করে খাই। বড় বড় ডাক্তাররা আমার কথাতেই কনভিন্স হয়েই কোম্পানিকে চালাচ্ছে। আমার প্রমোশন, ইনসেন্টিভ সব এই কথা বিক্রি করেই। আর আপনি কোথাকার এক খ্যাপা আমাকে বলছেন কিনা জানলা দিয়ে একটা আস্ত মানুষ উড়ে চলে গেল? ওসব বাজে বকা ছাড়ুন। পাশে বসা ভদ্রলোককে কিন্তু কোনো রকম রেগে গেল না, খুব শান্তভাবেই বললেন, আপনি বিশ্বাস করছেন না তো? বেশ, আমি তাহলে ওই ভদ্রলোকটিকে ডাকছি। আপনি নিজের কানেই সব শুনে নিন আর নিজের চোখেই সব দেখে নিন। এই তো বললেন উনি পড়ে গেছেন, মারা গেছেন। সেই জন্যেই তো ওনাকে ডাকা যাবে। এই ট্রেনে যারা আছেন তারা সবাই কোথাও না কোথাও পড়ে গেছেন বা মরে গেছেন। আমরা শুধু ট্রেনটা নিয়ে যাচ্ছি। এবার অনিন্দের মাথা ঘুরতে আরম্ভ করলো, শরীরে ঘাম বেরোচ্ছে। ইনি কি মজা করছেন? হঠাৎ ভদ্রলোক বলে উঠলেন, নতুনটা কোথায় গেছে রে? একবার এইদিকে পাঠিয়ে দে তো। কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে অনিন্দের চোখের সামনে একজন সেই আগের মতো সারাটা শরীর চাদর মুড়ি দিয়ে দাঁড়ানো।
কিছু জিজ্ঞেস করবার আগেই নিজের থেকেই বলে উঠল, এই যে আমি এখানে। হঠাৎ কামরার সব আলো জ্বলে উঠল। অনিন্দ দেখল তার সামনেই একটা বিভৎস মূর্তি দাঁড়িয়ে আছে। মাথার একদিকটা থেতলে গেছে, শরীরের এদিক ওদিক রক্ত বেরোচ্ছে, একটা হাত নেই, আর একটার থেকে মাংস বেরোচ্ছে। অনিন্দ আর বসে থাকতে পারল না, সিট থেকে উঠে দরজার দিকে ছুটতে লাগলো। কিন্তু অদ্ভুত সব সিটের ওপর এতক্ষণ যারা বসেছিল তারা সব উঠে বসে পড়েছে। বিভৎস দৃশ্য, কারুর মাথা নেই, কারুর হাত নেই, কারুর পা নেই, কারুর আবার দুটো চোখ বাইরে বেরিয়ে এসেছে। অনিন্দ আর সহ্য করতে পারল না, ওখানেই চিৎকার করে পড়ে গেল, বাঁচাও। জ্ঞান হবার পর দেখলো একটা স্টেশনের বেঞ্চের ওপর শুয়ে আছে সে। তাকে ঘিরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছেন। চোখ খোলা দেখে একজন বলে উঠল, এখন কেমন লাগছে? অনিন্দ ঘাড় নাড়িয়ে ভালো জানাতেই একজন গরম চা এনে দিল। উঠে বসে চা পান করে শরীরে একটু বল পেল। ততক্ষণে রেল পুলিশও এসে গেছে। একজন কনস্টেবল জানালেন বাড়িতে খবর দেওয়া হয়েছে। অনিন্দ নিজেও বাড়িতে ফোন করে কথা বললেন। ওই কনস্টেবলই জানালেন তাকে রেল লাইনের পাশ থেকে কয়েকজন অজ্ঞান অবস্থায় তুলে এনে এখানে শুইয়েছে। অনিন্দর কানে অর্ধেক কথা ঢুকলো, অর্ধেক কথা ঢুকলো না। আর একজন কনস্টেবল জিজ্ঞাসা করলেন, আপনি ওখানে এলেন কিভাবে? অনিন্দ এই কথাটা কিছুতেই মনে করতে পারল না, শুধু কানের কাছে একটা ট্রেনের শব্দ পেল।